মেকআপ রুম শুধু ঘর নয়, মেকআপ রুমটা আমার কাছে একটা শিক্ষার জায়গা ছিল। যারা সোশ্যাল মিডিয়া তাদের প্রচুর ফলোয়ার, আমি একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে আমি একটু শেয়ার করছি। আমার যেটা মনে হয়েছে সোশ্যাল মিডিয়া, মানে ইনস্টাগ্রাম পেজ বলুন বা ফেসবুক পেজ যারা ফলো করে, তারা কিন্তু ওই পার্সোনালিটিটাকে ফলোয়ার দেখে যদি কেউ শিল্পী নির্বাচন করেন, তাহলে সেটা আমার মনে হয় না এটা খুব একটা ঠিক জিনিস, এবং এটা এখন অনেকেই বুঝতে পেরেছেন এবং এই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না। নমস্কার, জজবাত 24 বাংলা। এই মুহূর্তে আমরা আছি যেখানে সেখানে আপনাদেরকে ওয়েলকাম অলওয়েজ, বিকজ আমি যার সঙ্গে এই মুহূর্তে আড্ডা দেব তিনি বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম মুখ এবং বহু দিন ধরে আমাদের চলচ্চিত্র জগতের সঙ্গে একদম বাই হার্ট কানেক্টেড। আর তাকে আপনারা একদম শেষবারের মতন দেখেছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অর্জুন দত্তের ডিপ ফ্রিজে। আর তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। আজকে তারই বাড়িতে আমরা, তারই বুটিকে আমরা এই মুহূর্তে রয়েছি। দেবযানী দি, ওয়েলকাম টু জজবাত 24 বাংলা। এই মুহূর্তে প্রায় 1 মিলিয়ন লোক, আমার মানুষ যারা ওপারে রয়েছে, তারা তোমার সঙ্গে কথা বলছে, তোমাকে দেখছে তাদের ড্রয়িং রুমে। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। একদম। দেবযানী দি, তোমার যে জার্নিটা আমাদের টলিউডে বহু কাল হয়ে গেছে, প্রচুর তুমি ছবি করেছো, প্রচুর টেলিভিশনের কাজ করেছো। তো এই যে তখনের সময় আর এখনের সময় মধ্যে যে মিল অমিল, সেগুলো যদি তোমার কাছ থেকে আমরা একটু জানতে পারি। প্রথমে বলি, আমি বহু ছবি করিনি, আমি বেশ কিছু ছবি করেছি। কারণ হ্যাঁ, টেলিভিশনটা বহু করেছি বলা যেতে পারে। টেলিভিশনে বহু বছর ধরে, 23 বছর হয়ে গেল আমার টেলিভিশনের কাজ, মানে 23 বছর হয়ে গেল আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। টেলিভিশনের কাজ এখন তো লাস্ট 2 বছর আমি টেলিভিশনে কাজ করছি না, 2-3 বছর তো 20 বছর ধরে আমি টেলিভিশনেই কাজ করেছি। সুতরাং যতটা ফিল্ম করা কথা ছিল অতটা আমি ছবি করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম টেলিভিশন। তো হ্যাঁ, কামিং ব্যাক টু ইয়ার কোয়েশ্চেন, কি মিল অমিল? যখন আমি শুরু করেছিলাম তখন বলতে পারি যে এখন খুব তখন না আমাদের শিল্পীদের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা, একটা বন্ডিং, মানে সত্যি কথা বলতে কি এটা পরিবারের মতোই ছিল। এখন যতই বলা হয় পরিবারের মতো, আই ডোন্ট থিঙ্ক সো এটা আর পরিবারের মতো আছে। মেকআপ রুমটা তখন একটা ঘর ছিল। মেকআপ রুম শুধু ঘর নয়, মেকআপ রুমটা আমার কাছে একটা শিক্ষার জায়গা ছিল। শিক্ষার জায়গা ছিল মানে ইট ওয়াজ কাইন্ড অফ অ্যান ইনস্টিটিউশন টু মি, বিকজ আমি তো কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। আমার পরিবারের কেউই মানে এই জগৎ সম্বন্ধে তাদের কোনো আইডিয়াও নেই, আর তারা ইন্টারেস্টেডও নয়। তো আমি যখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসি, হ্যাঁ আমি থিয়েটার করতাম, সুতরাং আমার একটা ইনক্লিনেশন ছিল, সেটা একদম নিজস্ব ইনক্লিনেশন। তো তারপর যখন আসি, ছবি দেখার তো একটা নেশা ছোটবেলা থেকেই ছিল, সেটা দেখে যতটুকু জানা, শিল্পীদের চেনা, তাদের কাজ দেখা, সেটা তো একটা নিজস্ব গ্রুমিং আমার ছিল বিসাইড মাই থিয়েটার ওয়ার্ক। এছাড়া অনেক কিছু জেনেছি আমি ওই মেকআপ রুম থেকে, সিনিয়রদের কাছ থেকে। তখন মেকআপ রুমে না খুব সুস্থ আলোচনা হতো, মানে আমাদের যারা অতীতে বড় বড়, এবং যখন কোনো শিল্পী আসতেন, আমার মনে আছে যারা খুব সিনিয়র এবং যারা হয়তো তাদের অভিজ্ঞতা হয়েছে উত্তম কুমারের সঙ্গে কাজ করা, বা যাদের অভিজ্ঞতা হয়েছে সুচিত্রা সেনকে সামনে থেকে দেখা, তাদের তো আমরা মোটামুটি ছিঁড়ে খেতাম আর কি। বলো বলো বলো, শেয়ার করো, গল্প বলো। এই কিছুদিন আগে বাসন দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। বাসন দিদির সঙ্গে আমি যখন লাস্ট কাজ করেছি একটা সিরিয়ালে, বাসন দিদিকে পাগল করে বাঁধতাম, বলো 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 বলো, তুমি দাদার গল্প বলো। আর ওনারা এমন ছিলেন, মানে দাদার গল্প বলতে শুরু করলে, মানে উত্তম বাবুর গল্প বলতে শুরু করলে না একটা অন্য জোনে চলে যেতেন। আর এইগুলো আমরা পেয়েছি মানে মেকআপ রুম থেকে অনেকের সঙ্গে, মানে কত কিছু জেনেছি আমাদের বাংলা ছবি চলচ্চিত্রের লেগাসি। এগুলো তো একটা শিক্ষার একটা অঙ্গ। মানে আমি যে জায়গায় কাজ করছি, যেটা আমার প্রফেশন, তার লেগাসিটা আমি জানবো না, এটা তো হতে পারে না। তো এই যে পুরো অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি সিনিয়রদের কাছ থেকে। সেই সময় আমার কাছে আমি বলবো মেকআপ রুমটা খুব, ইট ওয়াজ আ কাইন্ড অফ অ্যান ইনস্টিটিউশন টু বি।
এখন ইনস্টিটিউটটা কেন এত অচেনা লাগছে দেবযানীদি? এটা একটা খুব কঠিন প্রশ্ন। দেখুন, আই এম নট অ্যান অ্যানালিস্ট, আমি বলতে পারবো না। এটা নিয়ে কখনো অতটা ভাবিনি। কিন্তু দূরত্ব তো হয়েছেই, প্রত্যেক শিল্পীর সঙ্গে শিল্পীর দূরত্ব হয়ে গেছে। আহ, এবং একটা ইন্টারাপ্ট করছি, যারা এই মুহূর্তে বলছে, আমাকে অনেকে বলেছে এখনের মেকআপ রুম আর তখনের মেকআপ রুমে আমি কোনো পার্থক্য দেখি না, এখনের মেকআপ রুমে যারা আর্টিস্টরা রয়েছে তারা ভীষণ ভালো, ভীষণ, এটা কি সর্ট অফ কম্প্রোমাইজ কথা? না, আমি ভালো খারাপে যাচ্ছি না, আমি কেউ খারাপ না, খারাপের কথা আমি বলছি না, কিন্তু তারা খারাপ। আমি বলছি ধরনটা পাল্টে গেছে। আহ, আমার এক্সপিরিয়েন্সে আমি বলবো, এই যে যারা পরবর্তীকালে কাজ করতে এসছে তারা খারাপ, আমি একেবারেও বলবো না, তাদের কাছ থেকে অনেক কিছু শেখা রয়েছে। কিন্তু আমার মনে হয় যে তারা খুব একটা যে অনেক কিছু শেখার, মানে ধরুন একটা অদ্ভুত আমরা গল্প করছি, সেই গল্পটা যে তাদের খুব একটা ইন্টারেস্ট তারা শো করতো, আমি যখন লাস্ট করি সেরকম, মানে লাস্ট যে কাজটা করি সেটা এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। মানে আমি কিন্তু এটা কমপ্লিটলি টেলিভিশনে মেগা সিরিয়ালের কথা বলছি, ফিল্মের কথা বলছি না। কিন্তু তাদের অতটা ইন্টারেস্ট, তাদের মানে শেখার ক্ষেত্রে। সে মানে এই জানা, জানা। হ্যাঁ, they are, I think, more into social media, what is happening in the social media, রিলস, ছবি পোস্ট করা, কটা লাইক হলো, কে কি কমেন্ট করলো, এটাতে না অনেক বেশি ইনভলভড। এটা আমার মনে হয়েছে, আমি এটা খারাপ বলবো না, এটা হয়তো আজকের যুগ, আজকের সময়, হয়তো এটাই তার একটা সময়ের ডিমান্ড থাকে না, হয়তো সেটা সময়েরই ডিমান্ড। সোশ্যাল মিডিয়ায় আমরাও আছি, কিন্তু পুরো দুনিয়াটা, পুরো জগৎটা একটা, মানে জীবনটাই ইজ ড্রিভেন বাই সোশ্যাল মিডিয়া। এটাতে, এটা কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো, মানে আমার খুব একটা এটা মনে হয় না খুব একটা ভালো কিছু হচ্ছে। দেবযানীদি, এখন শোনা যায়, তুমিও হয়তো শুনেছো যে সিলেকশন প্রসিডিওরটা প্রোডাকশন হাউস বা চ্যানেল কিছু অর্থে এই সোশ্যাল মিডিয়াতে তোমার ফলোয়ার কত আছে, তুমি কতটা ফলোয়ার নিয়ে চলছো, তার উপরে বেস করে নাকি এখন সিলেকশন হয়। এটা হচ্ছিল, বাট এখন খুব একটা ওটা হচ্ছে না, আমি বলবো, বিকজ আমাদেরও একটা প্রোডাকশন হাউস আছে এখানে, এবং আমি মুম্বাইতেও যা কথাবার্তা, মানে আমি তো প্রচুর অডিশন দিচ্ছি ওখানে, এবং আই এম মিটিং দ্য কাস্টিং পিপল অ্যান্ড অল, ডিরেক্টরস অ্যান্ড অল। এটা একটা ফেজ হয়েছিল, কিন্তু এটা এখন কমে আসছে। এখন এরা বুঝতে পারছে যে সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স দেখে কিন্তু মানে নট অল অফ দেম আর গুড অ্যাক্টার্স। এবং যদি সোশ্যাল মিডিয়া ফলোয়ার্সরা, সোশ্যাল মিডিয়ার যাদের প্রেজেন্স ভীষণ বেশি, বা পিপল হু আর, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দ্য ইনফ্লুয়েন্সার্স, তাদের দিয়ে যদি ছবি চলতো, তাহলে চেষ্টা যে হয়নি বা হচ্ছে না এমনটা নয়, তাদের ফলোয়াররা কিন্তু ওটা টিকিট সেলে কনভার্ট হচ্ছে না। একদম। হ্যাঁ, ওটা কিন্তু হয় না, ওটা হবেও না, কারণ যারা সোশ্যাল মিডিয়া, তাদের প্রচুর ফলোয়ার। আমি একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে আমি কিছু শেয়ার করছি, আমার যেটা মনে হয়েছে সোশ্যাল মিডিয়া, মানে ইনস্টাগ্রাম পেজ বলুন বা ফেসবুক পেজ যারা ফলো করে, তারা কিন্তু ওই পার্সোনালিটিটাকে পছন্দ করে, এবং সে কি করছে, সে কি খাচ্ছে, সে কি জামা কাপড় পরছে, তার জীবনযাপনটা কিরম, ওতে মোর ইন্টারেস্টেড দ্যান দ্য ওয়ার্ক। সুতরাং ফলোয়ার দেখে যদি কেউ শিল্পী নির্বাচন করে, তাহলে সেটা আমার মনে হয় না এটা খুব একটা ঠিক জিনিস, এবং এটা এখন অনেকেই বুঝতে পেরেছেন, এবং এই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না। একদম, আমরা এই মুহূর্তে আছি দেবযানী চট্টোপাধ্যায়, বিশিষ্ট অভিনেত্রী, বাংলা টেলিভিশন এবং চলচ্চিত্র জগতে। দেবযানীদি, একটা মৃত্যু আহ, কিভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মানুষকে সচেতন করে, এবং সচেতনতার জন্য একজন শিল্পীর মৃত্যু, অকালে চলে যাওয়া, এটা কি কাম্য ছিল? একেবারেই নয়, মানে এখনো তো মানে আমরা একটু স্টিল ইন আ স্টেট অফ ডিপ শক, আই উড সে। রাহুলের মৃত্যুটা অ্যাকসেপ্ট করাই যাচ্ছে না, কিছুতেই করা যাচ্ছে না। এবং
এটা গাফিলতি বলবো, গাফিলতি তো নিশ্চয়ই, অবশ্যই গাফিলতি। আজ যে ঘটনাটা মানে এখন যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা ঘটার পর আমরা সবাই খুব একত্রিত হয়ে অনেক কিছু করার চেষ্টা করছে, এবং আমি সাধুবাদ জানাই আর্টিস্ট ফোরাম, আমাদের যে সংগঠন, তাদের প্রত্যেক যারা আর কি কমিটিতে আছেন বা যারা কমিটি নেই তারাও এগিয়ে এসে যারা কাজ করছেন এই বিষয়টি, আমি তাদের সাধুবাদ জানাই। কিন্তু কোথাও আমার মনে হয়েছে এর জন্য আমরা নিজেরাও দায়ী, কারণ আমরা সবকিছুই বরাবর মানে মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছি। আমাদের প্রোডাকশন, আমি কোনো পার্টিকুলার প্রোডাকশন হাউস কে বলছি না, এই কি বলবো, এই সিস্টেমটাই ছিল না। এটা যে একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, এটা কেউ ভাবেনি, এবং প্রোডাকশন হাউসও ভাবেনি, শিল্পীরাও ভাবেননি, টেকনিশিয়ানসরাও ভাবেননি। আমরা হয়তো চলে যাচ্ছে, করে যাচ্ছি। একটা জ্বর হলে ওষুধ থাকে না, প্যারাসিটামল থাকে না, কেটে গেলে এরা কোলন লাগিয়ে দেওয়া হয়, এবং দরকার লাগলে তখন প্রোডাকশন বয় যায় ওষুধ আনতে। একটা ফার্স্ট এড কোনো সিস্টেমই আমাদের কোনো দিনই ছিল না। আমি বলছি, আমি 22 বছর হলো এই ফ্রেটার্নিটির সঙ্গে যুক্ত, 22-23 বছর, এটা আমাদের কোনো দিনই ছিল না। আজকে রাহুলের এই ঘটনা হওয়ার পর আমাদের আজকে মনে হয়েছে যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়তো ঠিক আছে আমরা, কিন্তু এটা তো শুধু রাহুল নয়, এটা তো সেফটি সিকিউরিটিটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যেকটি শিল্পী, প্রত্যেকটি কলাকুশলী ক্ষেত্রে প্রযোজ্য, এবং একটা অর্গানাইজড জায়গায় একটা মিনিমাম বেসিক এসওপি কেন থাকবে না, আমাদের কোনোদিনই ছিল না। এবং বহুবার একবার বসার হয়েছে, সে হয়ে হয়তো খাতায় কলমে কিছু ছিল, বাট আলটিমেটলি প্র্যাকটিক্যালি, হ্যাঁ, আই উড সে মানে খুব, আই এম রিয়েলি সরি টু সে দিস ইজ আ ভেরি আনঅর্গানাইজড প্লেস, অ্যান্ড টু সাম এক্সটেন্ট ইজ ভেরি আনপ্রফেশনাল। এটা ইজ নট অ্যাকসেপ্টেড। আর্টিস্ট ফোরাম এখন সবাই মিলে আর্টিস্ট ফোরাম এটা নিয়ে এগোচ্ছেন। আমি খুব মানে ব্যক্তিগতভাবে আমার খুবই খুশি যে হ্যাঁ ঠিক আছে, চলো একটা কিছু হচ্ছে, হওয়া উচিত। কিন্তু শুধু একটা এসওপি করে নিলেই কাজটা হয়ে যায় না, সেটাকে ইমপ্লিমেন্ট করা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব প্রযোজকের যতটা, ততটাই শিল্পী এবং টেকনিশিয়ানসদের। দিদি আমার এটা হতে পারে না, না ঠিক আছে চল, না না ঠিক আছে, মানে আমরা তাই করেছি, আমিও এর মধ্যে একজন, কোনো অসুবিধা নেই, না না ঠিক আছে চল করে দেবো, কি করবো। আগুনের শট দেয়া হয়েছে, কোনো ফাইট মাস্টার থাকতো না। এখন টেকনিশিয়ানসরা ফাইট মাস্টার ছাড়া, যবে থেকে ওরা চেপে ধরেছে ফাইট মাস্টার ছাড়া ফাইট সিকোয়েন্স হবে না, তবে থেকে ফাইট মাস্টার। টেলিভিশন সিরিয়ালে বহু শট দিয়েছি, বহু রিস্কি শট দেওয়া হয়েছে, আমি কেন, প্রচুর মানুষ দিয়েছেন, যেখানে কোনো ফাইট মাস্টার থাকে না। দেবী চৌধুরানীতে আমি একটা চরিত্রে অভিনয় করেছিলাম, ছোট চরিত্রে, দেখেছেন কিনা জানি না, গত বছর পুজোয় ছিল, সেখানে আমার আর শ্রাবন্তীর একটা ফাইট সিকোয়েন্স ছিল, সেখানে অন ফ্লোর আমার হাত ভেঙে যায় রাত্রি 2টোর সময় নলবনে, কিচ্ছু ছিল না। শুভ্রজিৎ নিজে, মানে শুভ্রজিৎ খুবই, মানে ওটা নিয়ে তখন একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ওয়েতে একটা ক্যালপল পাওয়া গেছে, আমার তখন এত যন্ত্রণা হচ্ছে, ক্যালপল আমার যদি বলেছে ক্যালপলে কিছু হয়তো ক্যালপলই খেয়ে নিই। তুমি তো এর আগে কোথাও এটা নিয়ে বলো না, বলিনি, কারণ এটা বলার মতো নয়। ঠিক আছে, একটা অ্যাক্সিডেন্ট কাজ করতে গেলে হতে, আমি বলছি, আমি অ্যাক্সিডেন্টটা নিয়ে বলছি না, আমি বলছি যে নলবনের মতো জায়গায় রাত্রি 2টোর সময় ফাইট সিকোয়েন্স হচ্ছে, ঘোড়ায় চড়ে মারপিট হচ্ছে, এবং সেই একটা বড় ফাইট সিকোয়েন্স হচ্ছে, সেখানে কেন একটা ফার্স্ট এডের ব্যবস্থা থাকবে না? আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথ সেই বরফ দিয়ে চেপে, ওই মলমল যেটা আমরা মেকআপে ইউজ করি সেটা দিয়ে বেঁধে দিয়ে, প্লাস আমাকে শর্ট দিতেই হয়েছে, সেটা খুলে আমি শর্ট দিয়েছি, হয়ে গেলে আবার বেঁধেছি। আমি তো কাউকে বলতে যাইনি, কারণ আমি জানি যে ওই যে বলছি, এটা তো আমারও দোষ, আমি তো ভোকালি হয়নি এটা নিয়ে। ঠিক আছে, হয়ে গেছে, প্রোডাকশন থেকে কেউ খোঁজও নেয়নি, একমাত্র শুভ্রজিৎ ডিরেক্টর, যে পরবার রোজ আমায় ফোন করতো, তোমার কি হাত ভেঙে গেল? আমি তো হাত ভেঙে, মানে পুরো ভেঙেই গেছিল হাত আমার, তো প্রায় 3 সপ্তাহ মানে আমি একদম ছিলাম, তারপরে আবার পরে শুটিং করেছি। কিন্তু আমি বলছি, আমিও তো মেনে নিয়েছি, আমিও তো বলিনি, এটা আমাদেরও দোষ, মানে পরিস্থিতির সঙ্গে কম্প্রোমাইজ। এটাকে সবাই মিলে বসে একটা টেবিলে যারা যারা
ইম্পর্টেন্ট বডিজ আছে আমাদের ফ্রেটার্নিটিতে, মানে আমি বলবো আমাদের আর্টিস্ট সংগঠন, টেকনিশিয়ান সংগঠন, প্রযোজকদের সংগঠন, ফিল্মের প্রযোজকদের সংগঠন, সবাই মিলে বসে একটা জায়গায় এসে এটা করা উচিত। আই থিঙ্ক সেটা হচ্ছে, ওরা করছে, বুম্বাদা একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, ইটস ভেরি গুড। তো আমার মনে হয় খাতায় কলমে করলে হবে না। আমি আবারও বলছি, এরকম খাতায় কলমে অটিস্ট ফোরাম আগে অনেক কিছু করেছিল, সেটা ইমপ্লিমেন্টেশন হয়নি, কারণ আমরাই সেটা ছেড়ে দিয়েছি। আমরা ওটা এই ক্ষেত্রেও তো তাই হবে। যেন না হয়, এত বড় ঘটনা হওয়ার পরও যদি তাই হয়, তাহলে তো আমার তাহলে আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। একদম। এবং আমরাও চাইবো যে যে নিয়মাবলী তৈরি হচ্ছে সেটা যেন ইমপ্লিমেন্ট হয়, এবং প্রত্যেকটা শিল্পী থেকে টেকনিশিয়ান সবাই যেন এই আওতায় আসে এবং তাদের জন্য যথাযথ ব্যবস্থা হয়। অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেটা কারুর হাতে নেই, কিন্তু ইমপ্লিমেন্ট হয় যেটুকু তৈরি হচ্ছে। সেটাকে মনিটর করা, প্রপারলি মনিটর করা, যেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা, হুম। মানে কেউ ফাঁকি দিচ্ছেন কিনা, এটাতে এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে কিন্তু সব সময় তো শিল্পীদের পক্ষে এটা দায়িত্ব সহকারে করা সম্ভব না। বুম্বাদা এই মুহূর্তে খুব সক্রিয়ভাবে করছে, কিন্তু এটাকে কন্টিনিউ করা, এটা তো একটা বিগ হার্ডলস। হার্ডলস বলবো না, সব জায়গায় তো হচ্ছে, বাইরেও তো হয়। এটাকে করতে হবে, এটা আমাদের মধ্যে ঢোকাতে হবে, এটা আমাদের মধ্যে নেই। এই মানসিকতাটাই আমাদের, এটা মানসিকতার ব্যাপার, এটা আমাদের মধ্যে নেই। আমরা এটাকে নিয়ে কোনোদিন ভাবিনি, যার জন্য আমি এখনো বলছি উই আর ভেরি আনঅর্গানাইজড, ভেরি আনপ্রফেশনাল আমাদের ইন্ডাস্ট্রিটা। আই এম সরি টু সে দিস। এটা তো একটা 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 দিস ইজ আ বেসিক থিং, দিস ইজ আ বেসিক থিং। একটা ব্যান্ডেড থাকে না, একটা ব্যান্ডেড কাটে গেলে প্রোডাকশন বয় আনতে যায়। সো এটা তো মানে থাকতে হবে। বিস্ফোরক দেবযানী চট্টোপাধ্যায় অবশ্যই, এবং যা যা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরছে সেগুলো কিন্তু একদম বাস্তব। এরম ভাবে চোখে চোখ রেখে কথা বলার সাহস বোধহয় দেবযানী চট্টোপাধ্যায় আপনাদের সামনে দেখিয়েছে। শুধু তাই নয়, যে এটা যেটা নিয়ে দেবযানী দিয়ে এতক্ষণ কথা বলছিলেন সেটা কিন্তু বাস্তব, এবং এটা ইমপ্লিমেন্ট যদি না হয় আবার এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবে। সেটার দায়িত্ব নেবে কে, সেটা আগামী বলবে। এবার আসছি দেবযানী দি, তোমার ছবি অর্জুন দত্তের দি ফ্রিজ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, সেই অনুভূতিটা যদি একটু শেয়ার করো। আমার অনুভূতি, মানে আমি খুবই খুশি হয়েছি অর্জুনের ছবি পেয়েছেন। অর্জুনের সঙ্গে আমার ব্যক্তিগত একটা অন্যরকম সম্পর্ক, ইজ লাইক মাই ইয়াঙ্গার ব্রাদার। তো ওর কাজে, এবং ওর প্রথম কাজটা যেহেতু আমার, ও ক্যারিয়ারের প্রথম কাজটা আমার সঙ্গে, মানে ওর একটা শর্ট ফিল্ম হয়েছিল, সেই শর্ট ফিল্ম করেছিল, জীবনের প্রথম কাজ, সিক্সথ এলিমেন্ট বলে, সেটা প্রচন্ড প্রশংসিত হয়েছিল। কানে স্ক্রিনিংও হয়েছিল এবং ইট ওয়াজ ভেরি গুড। তো সেখানে আই প্লেড দ্য মেন প্রোটাগনিস্ট, অ্যান্ড ওটা ওর সঙ্গে আমার প্রথম কাজ, এবং ওটা ওরও প্রথম কাজ। সেইখান থেকে ওর সঙ্গে আমার অ্যাসোসিয়েশনটা শুরু, এবং দীর্ঘ বছরের অ্যাসোসিয়েশন। তো আই হ্যাভ সিন হিম গ্রোয়িং। তো সেই জন্য আমার কাছে এটা একটা বিরাট ইমোশনাল জায়গা, যে ওর ছবি এরকম রিজনাল সেক্টরে, এরকম একটা সেকশনে একটা মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি। একদম, আমরাও কিন্তু আজকে এসে ভীষণভাবে খুশি হলাম, সমৃদ্ধ হলাম। আর এটাও বলে রাখি, দেবযানীদির একটা ছোট্ট বুটিক আছে যোধপুর পার্কে। আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। দেবযানীদি যখন থাকবে হয়তো বা আপনাদের সঙ্গে, আপনারা যদি ভাগ্যবান হন, দেখা হয়েও যেতে পারে। ছোট্ট বুটিকটায় আসুন না, আপনাদের কেনাকাটি যদি করতে চান তবে চলে আসতে পারেন। এবং যোধপুর পার্কে খুব কাছেই, একদম লেকের পাশেই আপনারা চলে আসতে পারেন। দেবযানীদি যেতে যেতে, পয়লা বৈশাখ সবে শুরু হয়েছে, নতুন বছর, বাংলা নতুন বছর। আমরা তো বাংলা নতুন বছর এই ওই কি বলে উদযাপন করি না, যাকে সেলিব্রেট, ওটা তো করি না, ওই একটা দিন করি, পয়লা বৈশাখ, একলা বৈশাখ। সেই তারপরে আমরা বাংলা বছরকে পুরোটাই ভুলে যাই। তবু একটা জিনিস থাকে, যে বাংলা ক্যালেন্ডারে প্রথম মাসটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। মানে বৈশাখ মাস মানেই আমাদের একটা কিরকম একটা ফিলিং হয়, একটা আকাশে বাতাসে প্রচন্ড গরম, বৃষ্টি, সব মিলে একটা অদ্ভুত রোমান্টিক একটা অ্যাটমসফিয়ার থাকে। বৈশাখ মাস নিয়ে তুমি দু চারটে যদি কথা বলো। বৈশাখ মাস নিয়ে তো কথা কি বলবো, বৈশাখ মাসে পয়লা বৈশাখটা খুব স্পেশাল, ডেফিনেটলি। মানে আমি মুম্বাইতে থাকলেও কয়েকটা, যদিও আমি এভরি
2 months আমি এটা হয় আসি মুম্বাইতে, কলকাতার? না। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, আমি এই সময়গুলোতে আমি বম্বেতে থাকি না। আই আচ্ছা। প্রেফার টু স্টে ইন কলকাতা। পয়লা বৈশাখ যে আমি এসছি 10 তারিখে, 9 তারিখে, তো পয়লা বৈশাখটা এখানে উদযাপন করা, দুর্গাপুজো তো অসম্ভব। আমি কলকাতা ছেড়ে আজ পর্যন্ত কোনোদিন, ছোটবেলা থেকে কোনোদিন কোথাও থাকিনি। মুম্বাইতেও হয় তো। হয়, বাট আমি কলকাতা ছেড়ে দুর্গাপুজো মানে আহ, ভাবতেই পারি না। এবং কালীপুজো, ওই ফেজটা আমি এখানেই থাকার চেষ্টা করি। তো পয়লা বৈশাখ তো একটা খুব স্পেশাল। পয়লা বৈশাখ তো ছোটবেলা থেকেই আমাদের কাছে খুব স্পেশাল। নতুন জামা, আনন্দ করা, এবং পয়লা বৈশাখ আমার কাছে আরো একটু স্পেশাল। আমার হাজবেন্ডের জন্মদিন পয়লা বৈশাখ। এবং আমি আমার এই বুটিকটা যে বছর আমি খুলেছিলাম, শুরু করেছিলাম, পয়লা বৈশাখের দিনই খুলেছিলাম। তো পয়লা বৈশাখের দিন এখানে ছোট করে একটু পুজোও করি, সুতরাং আমাকে পয়লা বৈশাখে এখানে থাকতেই হয়। তো পয়লা বৈশাখটা সব দিক থেকেই খুব আমার কাছে খুব স্পেশাল। একদম। এবং সত্যি কথা বলতে দেবযানীদির সঙ্গে যখন কথা বলছি, একটা পজিটিভ ভাইবস এই জায়গাটার মধ্যে রয়েছে। এবং অবশ্যই একটা মানুষের মধ্যে যে পজিটিভ ভাইবসটা রয়েছে, সেটাও কিন্তু আজকে আপনাদের মধ্যেও কিন্তু চলে গেল। এবং আগামীতে এরকমই আড্ডা আমাদের চলতে থাকবে দেবযানীদির সঙ্গে। এবং সেখানে বিস্ফোরক মন্তব্য না হবে না হয়তো, কেননা শুধরাতে আমাদের তো হবে। ওই যে উত্তম কুমারের সেই গানটা, শিখতে তোমায় হবে, নালে ছাড়বো না। তো শেখাবে কে সেটা আগামীতে, ওই এসওপি যেটা তৈরি হচ্ছে সেটাই কি শিখতে আমরা পারবো জানি না। তবে ওই আশায় রইলাম যে আগামী দিন, আগামী সকাল, আগামীকাল অবশ্যই ভালো হবে। এবং আপনাদের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসায় আমাদের ইন্ডাস্ট্রি ওই ওই কি বলে না, আপনারা পাশে থাকুন, সেটা থাকতে হবে না, নিজেই চলবে। আর আমরা এতক্ষণ ছিলাম দেবযানী চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর আজকে আমাদের এই ছোট্ট আলাপচারিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন জজবাত 24 বাংলাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের বছর ভীষণ ভালো কাটুক। নমস্কার।